পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের ৭ম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ২৫। বাইরের দরজায় কার যেন জোর পায়ের শব্দ। দুজনেই চমকে উঠে মুখ চাওয়াচাওয়ি করে। আস্তে আস্তে দরজা খুলে যায়। থপ থপ করে রিবিন ঢোকে। হাসি মুখে তাকিয়ে বলে, নাও এলাম হে। আমি বাপু আছি সর্বঘটেই, এই হেথায়ও হাজির হয়েছি। ভেড়ার চামড়ার জামা গায়ে, গাছের বাকলের জুতো পায়ে, আর মাথায় লোমলা টুপি, বেল্টে গোঁজা একজোড়া কালো দস্তানা। আরে পাভেল, দিলে ছেড়ে? তা বেশ। তা তুমি কেমন আছো গো পেলাগিয়া নীলভনা? সাদা দাঁতগুলো ঝিকমিকিয়ে একগাল হেসে কুশল শুধোয় সবার। গলার স্বরটা আগের চেয়ে আরো কোমল। দাড়ি আরো বেড়ে ওঠে, রীতিমতো অরণ্য হয়ে উঠেছে। খুশি হয়ে ওঠে মা। নাকে আসে আলকাতরার স্বাস্থ্যকর কড়া ঝরঝরে গন্ধ। কালো ধ্যাবড়া হাতে করমর্দন করতে করতে বলে, বড় খুশি হলাম তোমায় দেখে। অতিথির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে পাভেল, এ যে দেখছি মুজিক ভাই এলো। কোট টুপি আস্তে আস্তে খুলতে খুলতে রিবিন বলে, হ্যাঁ, আবার মুজিকই হয়েছি। তোমরা তো ভদ্রলোক বলছ একটু একটু, আমি না হয় উল্টোটাই হলাম। রং বেরঙের শার্টটা ঠিক করতে করতে ঘরে ঢোকে সে, আর নিরীক্ষণ করে দেখে চারদিক। আসবাবপত্র তো নতুন কিছু দেখছি না, তবু বইয়ের সংখ্যা বেড়েছে। তারপর শোনাও দেখি তোমাদের সব কথাবার্তা। পা অনেকখানি ফাঁক করে হাঁটুর ওপর হাতের তেলোয় ভর দিয়ে বসে রিবিন। মুখে মৃদু হাসি। জবাবের প্রতীক্ষা করতে করতে গাঢ় চোখ দুটি দিয়ে পাভেলের মুখে কি জানি খোঁজে। পাভেল বলে, বেশ চলছে সব। রিবিন হাসে, বলে, বড়াই করব না। জমি চষি, বীজ বুনি, চোখের সামনে গাছ হয়, ফসল ফলে। তারপর আর কি, বিয়ার চোলাই, আর বাকি বছরটা ঘুম, তাই না? কি বলো হে দোস্তরা? পাভেল ওর মুখোমুখি বসে বলে, আপনার খবর বলুন দেখি মিখাইলো ইভানভিচ। বেশ আছি, থাকি ইয়েগিল দেভোতে। নাম শুনেছ? চমৎকার গ্রাম। বছরে দুবার মেলা হয়। ১,০০০-২-এর বেশি বাসিন্দা আছে। সবাই রেগে আছে, কিন্তু দুরবস্থার শেষ নেই। এক ফোঁটা জমি নেই কারো। চষতে হয় বর্গা নিয়ে চষো। আমি মজুরি খাটছি একটা ছিনে জোঁকের কাছে। পচা মরার ওপর যেমন পোকা গিজগিজ করে, তেমনি ওই ছিনে জোঁকের দল গিজগিজ করছে জায়গাটায়। কয়লা পুড়িয়ে আলকাতরা বানানো আমার কাজ।
এখানে যা পেতাম তার শিকি পাই, খাটি ডবল। 7 জন আছি আমরা ওই ছিনে জোঁকটার ওখানে। সব জোয়ান মানুষ, ভারী ভালো সব। আমি ছাড়া সব ওখানকারই লোক। লেখাপড়া একটু আধটু সবাই জানে। ওদের একটার নাম ইয়েফিম, ভারী গোঁয়ার। আপনি আলাপ আলোচনা করেন? সাগ্রহে জিজ্ঞাসা করে পাভেল। জিভে তো আর কুলুপ মেরে রাখিনি। তোমাদের বইপত্তর খান 34 হবে, সব নিয়ে গেছি। কিন্তু বাপু, সবচেয়ে বেশি চালাই বাইবেল। অনেক কিছু পাওয়া যায় ওতে, বেশ মোটা বই। তাছাড়া শাস্তর, ওটার ওপর বিশ্বাস টিশ্বাস রাখা দরকার। পাভেলের দিকে তাকিয়ে চোখ টিপে হাসে। ভাবছ বুঝি ওই পর্যন্তই দৌড়? না হে না, বইপত্তর নিতে এসেছি আরো কিছু। ওই ইয়েফিম ছোঁড়াও আছে আমার সঙ্গে। আলকাতরা দিয়ে আজ মালিক পাঠালে এদিকে। ওই মৌকায় একটু চক্কর দিয়ে গেলাম। দাও দেখি কি দেবে। ইয়েফিমটা আসার আগেই সেরে সুরে ফেলো। সব অন্ধি সন্ধি ছোঁড়ার না জানাই ভালো। মা রিবিনের দিকে তাকায়। ওর পোশাক ছাড়া আরো কিছু যেন বদলেছে। ধরন ধারণ যেন আগের মতো অত ভারিক্কি নেই। সে সরল দৃষ্টি আর নেই, তাতে চালাকি ঝিলিক দিচ্ছে। পাভেল বলে, মা একটু নিয়ে আসবেন? ওরা জানে কোন বই। বলবেন গাঁয়ে পাঠাতে হবে। যাচ্ছি, এই এলাম বলে। শুধু সামোভারটা প্রস্তুত হোক। রিবিন মুচকি হেসে বলে, তুমিও ভিড়েছ গো পেলাগিয়া নীলভনা। তা বেশ। আমাদের ওখানে মেলা লোক বইটই চায়। ওখানকার মাস্টার মশাইটির কীর্তি। বেশ লোক, যদিও গির্জার গোষ্ঠী। ভার্স্ট 7 দূরে একজন মাস্টার নিয়েও আছে। ওরা অবশ্য এসব নিষিদ্ধ বইটই ছোঁয় না। সরকারি চাকরিতে এসব ভয় পায়। কিন্তু এ বই আমার দরকার। বেশ ঝাল মশলাদার বই, বুঝলে? পুলিশ টুলিশ বা পাদ্রী মশাইয়ের চোখে যদি পড়ে, মাস্টার বেচারাদের বিপদ ঘটবে। আমি অবশ্য একটু সরে থাকব, আড়ালে আবডালে। নিজের চালাকিতে বেশ আত্মপ্রসন্ন। গাল ভরে হাসে। মা ভাবে মনে মনে, চেহারাটি ভাল্লুকের মতো, অথচ বুদ্ধিতে তো দেখছি শেয়াল। পাভেল শুধোয়, মাস্টারদের যদি সন্দেহ করে তবে ধরে জেলে পুরবে নাকি? নয়তো কি? রিবিন জবাব দেয়, কিন্তু দোষ তো আপনার। জেলে তো আপনারই যাওয়া উচিত। অবাক করলে তুমি। হাঁটু চাপড়ে বলে রিবিন, আমায় সন্দেহই করবে না। বইপত্তর ভদ্রলোকের জিনিস, আমরা চাষাভুষো মানুষ। কোত্থেকে এলো বইপত্তর ওই মাস্টাররাই জবাব দেবে।
চোখ কুঁচকে তাকিয়ে থাকে পাভেল। ছেলের এই ভঙ্গিটুকু মায়ের চেনা। রিবিনের ব্যাপারটা পাভেলের ঠিক বোধগম্য হয়নি এবং সে রেগেছে। সাবধানে নরমভাবে বলে মা, মিখাইল ইভানভিচ কাজ করবেন নিজে, কিন্তু তার দায় চাপাবেন অন্যের ঘাড়ে, কেমন? দাড়িতে হাত বুলোতে বুলোতে জবাব দেয় রিবিন, সময় সময় তাই। আচ্ছা মা, শুকনোভাবে বলে ওঠে পাভেল, কেউ যদি, ধরো আন্দ্রেই, আমার পেছনে লুকিয়ে কিছু করলো, অথচ তার জন্য জেল হলো আমার, তখন কেমন লাগবে তোমার? মা চমকে ওঠে। পাভেলের দিকে অবাক হয়ে চেয়ে মাথা নেড়ে বলে, কমরেডদের চোখে ধুলো দেবে? পারবে কি করে? ও হে, বুঝেছি হে বুঝেছি, কি বলতে চাইছো পাভেল? টেনে টেনে বলে রিবিন। তারপর ঠাট্টা করে চোখ ঠেরে মায়ের দিকে তাকিয়ে বলে, বুঝলে মা, ব্যাপারটা খুব জটিল। তারপর আবার পাভেলের দিকে ফিরে বলে মাস্টার মশাইয়ের মতো, বুদ্ধি শুদ্ধি পাকেনি এখনো দোস্ত। বেআইনি কাজ করতে গেলে অত মান মর্যাদার কথা ভাবলে চলে না। নিজেই ভেবে দেখো, জেলে যাবার কথা বললে পয়লা তো যাবে যার কাছে বেআইনি কাগজপত্র পাওয়া গেল সে, মাস্টাররা নয়। দ্বিতীয় নম্বর হলো, আমরা যা বলি আর মাস্টাররা যা পড়ায় সবই হরে দরে এক জিনিস। ওরা খালি কর্তাদের পাশ করা বই পড়ায়, তার কথাগুলো আলাদা আর তার মধ্যে সত্যিটা কিছু কম আছে, ওইটুকুই যা তফাৎ। সোজা কথায়, আমি চলি গটগটিয়ে বড় রাস্তা দিয়ে আর ওরা যায় অলিগলি দিয়ে। আমি যা চাই ওরাও চায় তাই। মানে কর্তাদের কাছে দুইয়ের কসুরি সমান। কি বলো, ঠিক কি না? 3 নম্বর হলো, যতই করুক ওরা, ওদের বেলায় আমার কিছু আসে যায় না। শত হলেও পদাতিক আর ঘোড়সওয়ার সেপাইয়ে দোস্তি হয় না কখনো। তবে হ্যাঁ, চাষি ভাইরা হলে অন্য কথা, তাদের সঙ্গে হয়তো অমনটি করব না। এদিকে ওই মাস্টারটা একজন পাদ্রির ছেলে, বুঝলে? আর মাস্টারনির বাপ হচ্ছে জমিদার। এদের এখন এই ছোট লোকগুলোর জন্য এত মাথা ব্যথা কেন হে? আমি চাষাভুষো মানুষ, ওইসব ভদ্রলোকদের মন মেজাজ বোঝা আমার কর্ম নয়। আমি শুধু আমারটুকুনি জানি। 1000 বছর তো তেনারা জ্যান্ত চাষিদের গতর থেকে ছাল চামড়া তুলেছেন, সেটা বেশ বুঝেছি। কিন্তু আজ এই যে বলা নেই কওয়া নেই, দরদ উথলে উঠল, আর নিজের হাতে আমাদের আঁধার চক্ষের ঠুলি খসাতে লেগে গেলেন, এটা ঠিক ঠাওর করতে পারছি না। পরীর গপ্প মালুম হচ্ছে, পরীর গপ্প টপ্পর ধার ধারি নে বাপু, বুঝলে কিনা ব্যাপারটা? কোথায় আমি আর কোথায় তেনারা? মানে ওই ভদ্রলোকেরা, আসমান জমিন তফাৎ। এই ধরো, শীতকালে তুমি একটা ক্ষেতের ওপর দিয়ে ঘোড়ায় চেপে চলেছ, হঠাৎ দেখতে পেলে সামনে দিয়ে কি যেন একটা চলে গেল। নেকড়ে হতে পারে, শেয়াল হতে পারে, কুকুরও হতে পারে। এত দূরে যে বুঝতেই পারা গেল না কি সেটা। মা ছেলের দিকে তাকায়, কেমন শুকনো শুকনো দেখায় ওকে। রিবিন আত্মসন্তুষ্টভাবে নিরীক্ষণ করে ওকে।
উত্তেজিত হয়ে দাড়িতে হাত বোলায়। তার চোখে একটা ক্রূর ঝিলিক খেলে যায়। বলে, ভদ্রতা টদ্রতার সময় নেই এখন আর। ভারী কঠিন হয়েছে জীবন। কুকুর তো ভেড়া নয় বাপু হে। তারা মেজাজ খুশি মতো ঘেউ ঘেউ করবেই। চেনা মুখগুলো ভেসে ওঠে মায়ের চোখের সামনে। বলে, ভদ্রলোকেরাও গরিবের জন্য জান দেয়। কত ভদ্রলোক তো জেলেই গোটা জীবন কাটিয়ে দেয়। ও, তাদের কথা আলাদা, জবাব দেয় রিবিন। তা ওদের ব্যাপার, ওদের জাতি আলাদা। মুজিকরা বড়লোক হয়ে ওপর পানে উঠে ভদ্রলোক হয়, আর ভদ্রলোকেরা গরিব হয়ে মাটিতে নেমে আসে, মুজিক হয়। এই তো দেখছি, হাত খালি হলেই লোকে সৎ হয়। মনে আছে পাভেল আমায় কি বলে বুঝিয়েছিল? কে কেমন করে থাকে তাইতেই তার রীত চরিত্রের মন মেজাজ বোঝা যায়। বুঝলে কি? এদিকে তো মজদুর বলবে হ্যাঁ, তো মালিক বলবে না, আর মালিক বলবে হ্যাঁ, তো মজদুর বলবে না। মুজিব ভদ্রলোকের ব্যাপারও ওই। চাষির পো একদিন যদি পেট পুড়ে দুটো খেলে, তো জমিদার শালার পেট ফাঁপতে লাগবে। তবে সব স্তরেই বদমাইশ লোক কিছু না কিছু থাকেই। তাই সব মুজিকদের সমর্থন করতে আমি রাজি নই। খাড়া দাঁড়িয়ে ওঠে ওর বলিষ্ঠ কালো দেহটা। মুখ নিষ্প্রভ, দাড়ির গোছা ফেঁপে উঠেছে, যেন নিঃশব্দে ও দাঁত কড়মড় করছে। একটু নরম সুরে আবার বলতে আরম্ভ করে, ৫টা বছর কারখানায় কারখানায় ঘুরেছি। গ্রাম যে কি একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু এবারে গাঁয়ে গেলাম, তাকিয়ে দেখলাম আর আমার চমক ভাঙল। এভাবে থাকতে পারবো না, বুঝলে হে, আর পারবো না। গাঁয়ের যে কি হাল, হেথা বসে তার আন্দাজ করতেই পারবে না। খিদে ওদের নিত্য সাথী, নিজের ছায়ার মতো পেছনে লেগে আছে অষ্টপ্রহর। এক টুকরো রুটির পিত্তেশ নেই কোথাও। খিদে ওদের তো খাচ্ছেই, ওদের আত্মাকে অবধি গিলে খাচ্ছে। মানুষের চেহারাই কি আছে নাকি ওদের? খিদের জ্বালায় সেটা অবধি গেছে, কোনো মতে ধুকপুকিয়ে বেঁচে আছে। কিন্তু সে বাঁচন মরার বাড়া, গলে পচে যাওয়া। সরকারি গোলামরা শকুনির মতো ঘিরে থাকে ওদের। কোনো ফেলনা ফালতু জিনিসে হাত দিলেও রক্ষে নেই। একবার তা চোখে পড়লে জিনিসপত্র তো কেড়ে কুড়ে নেবেই। তারপর ঘুষি মেরে চোয়ালের হাড়টিও আর আস্ত রাখবে না। মুখ ফিরিয়ে রিবিন পাভেলের দিকে ঝুঁকে পড়ে টেবিলে হাত রেখে। আমারও গা ঘুলিয়ে উঠল। পয়লা তো মনে হয়েছিল বুঝি পারবো না। মনে মনে নিজেকে খুব ধমকে দিলাম, খবরদার, পালানো টালানো চলবে না। খিদের রুটি হয়তো জোগাতে পারবো না, কিন্তু খিচুড়ি তো পাকাতে পারবো। মানুষের অপমানে আমার গায়ের চামড়া চড়চড় করতে লাগলো। সেই অপমান আজও কলজের মধ্যে ছুরির ফলার মতো বিঁধে আছে। ধীরে ধীরে পাভেলের পাশে এসে ওর কাঁধে হাত রাখল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে আর হাত কাঁপছে। তোমার সাহায্য চাই পাভেল, আমায় বই দাও।
এমন বই দাও যা পড়ে ওদের চোখের ঘুম পালায়। বুঝলে হে, যেমন তেমন জিনিসে হবে না, চোখা চোখা সজারুর কাঁটা চাই। মাথার খুলির নিচে সজারুর কাঁটা বসাতে হবে। যারা তোমাদের সব বইটই লেখে তাদের বলে দিও গাঁয়ের লোকেদের জন্য যেন লেখে কিছু। এমনি করে লিখবে যেন টগবগিয়ে ফোটে লেখাগুলো, মানুষগুলোর বুকে আগুন জ্বেলে দেয়, মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে জানটাই দিয়ে দেয়। তারপর হাত তুলে প্রতিটি কথা অতি স্পষ্ট করে ধীরে ধীরে উচ্চারণ করে বলে, মরণ দিয়েই তো মরণকে জিততে হয়। মরব কি অমনি? মুর্দাগুলোকে ফিরে বাঁচিয়ে তোলার জন্য মরব। দুনিয়া জোড়া লাখ লাখ মানুষকে বাঁচাবার জন্য হাজারে হাজারে জান আমাদের দিতে হবে। বুঝলে কি না? আরে মরণ তো সোজা। মানুষগুলো জাগুক, মানুষগুলো উঠুক। মা সামোভার নিয়ে আসে, আর চোখে তাকায় রিবিনের দিকে। ওর কথার ধারে আর ভারে মা যেন নুয়ে পড়ে। ওকে দেখে কেন জানি আজ স্বামীকে মনে পড়ে। অমনি করেই দাঁতগুলো বেরিয়ে পড়তো তার। শার্টের আস্তিন গুটোবার সময় হাতখানা অমনি করেই উঠত। এমনি অস্থির রাগী ছিল মানুষটা, কিন্তু কথা কইত না। এ লোকটা মনের কথা প্রকাশ করতে জানে, তাইতেই ওকে অত ভয় করে না। পাভেল মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আপনারা শুধু আমাদের মাল মশলা দিন, খবরের কাগজ বার করব আপনাদের জন্য। মা ছেলের দিকে তাকিয়ে হাসে, তারপর মাথা নেড়ে কাউকে কিছু না বলে গায়ের কাপড় টেনে নিয়ে বেরিয়ে যায়। বেশ কথা, দেব তোমায় মাল মশলা, কিন্তু ভাষাটা যেন খুব সোজা ঝরঝরে হয় হে। বাছুরেও যেন পড়ে বুঝতে পারে। রিবিন বলে। রান্নাঘরের দরজা খুলে কে একজন ভেতরে আসে। এই যে ইয়েফিম। আরে এসো এসো ইয়েফিম এসো। আর এই পাভেল। পাভেল, তোমায় এরই কথা বলছিলাম। পাভেলের সামনে দাঁড়ায় লম্বা মতো একটি ছেলে, চওড়া মুখ, সোনালি চুল, খাটো একটা ভেড়ার লোমের কোট গায়ে, টুপিটা হাতে ধরা। ভুরুর নিচ দিয়ে ধূসর চোখ তাকিয়ে থাকে পাভেলের দিকে। চেহারা দেখে মনে হয় খুব জোয়ান। মোটা গলায় বলে, ভারী খুশি হলাম আপনাকে দেখে। করমর্দন করে হাত দুটো নিজের সোজা চুলগুলির মধ্যে বুলিয়ে দেয়। তাকিয়ে দেখে চারদিক। বইয়ের তাকটার দিকে চোখ পড়তেই ধীরে ধীরে এগিয়ে যায়। পাভেলের দিকে চোখ টিপে রিবিন বলে, এই রে, ঠিক চোখ পড়েছে। ইয়েফিম ঘাড় ফিরিয়ে একবার তাকায়, তারপর বইগুলো দেখতে দেখতে বলে ওঠে, ওরে বাস, কত বই! কিন্তু পড়বেন কখন? গাঁয়ে থাকলে মেলা সময় পেতেন। কিন্তু মেলা ইচ্ছেটি আর থাকতো কি? পাভেল বলে। বারে, তা কেন? লোকের মগজগুলো চাঙা হতে শুরু করেছে। ভূতত্ত্ব, সে আবার কি? বুঝিয়ে দেয় পাভেল। বইটা তাকে রাখতে রাখতে ইয়েফিম বলে, আমাদের এ বইয়ে দরকার নেই।
সশব্দে দীর্ঘশ্বাস ফেলে রিবিন বলে, অত সব পৃথিবীর খবর জেনে চাষাভুষোরা কি করবে? জমি বিলি করা হলো কিভাবে তার হদিশটা পেলেই হলো। জমিদার বেটারা চোখের ওপর দিয়ে কেমন করে চুরি করলো? অ্যাঁ, দুনিয়াটা ঘুরছে না দাঁড়িয়ে আছে তা জেনে কোন ইষ্টিটা লাভ হবে? আমাদের ফসল নিয়ে কথা। তারপর দুনিয়াটা আসমান থেকে লটকে থাক আর হেঁট মাথা করে বাদুড় ঝোলাই ঝুলুক, তা আমাদের কি? আর একটা বইয়ের নাম পড়ে ইয়েফিম, দাসত্বের ইতিহাস। এ কি আমাদের কথা? অন্য একটা বই ওর হাতে তুলে দিয়ে পাভেল বলে, এর মধ্যে আমাদের দেশের ভূমিদাসদের কথা কিছু আছে। বইখানা উল্টে পাল্টে রেখে দিল ইয়েফিম। বলে, এ তো সেকেলে কথা। আপনার নিজের জমি আছে? জিজ্ঞাসা করে পাভেল। হ্যাঁ, আমাদের 3 ভাইয়ের আছে বই কি কয়েক বিঘে, কিন্তু স্রেফ বালি। বাসন মাজা যায়, ব্যাস ওই পর্যন্ত। এক মুহূর্ত থেমে আবার বলে চলে, জমি ছাড়ান দিয়ে ক্ষেত মজুরি করছি এখন। কি করব? জমি তো পেটের অন্ন জোগাতে পারে না, শুধু পায়ের বেড়ি হয়ে আছে। বছর 3 হলো ক্ষেত মজুরের কাজ করছি। সেপাইয়ের কাজ করতে হয় শরৎকালে। মিখাইলো কাকা বলে, যেও না, সেপাইদের দিয়ে নাকি আজকাল মানুষ খুন করায়। কিন্তু আমি বলি, কেন যাব না? ওসব হতো আগে, স্তেপান রাজিন বা পুগাচভের সময়েও। এখন সব বদলাতে হবে তো। আপনি কি বলেন? প্রশ্ন করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে পাভেলের দিকে। হেসে জবাব দেয় পাভেল, নিশ্চয়ই সময় হয়েছে, কিন্তু কাজটা খুব কঠিন। সৈন্যদের কি বলা উচিত আর কেমন করে বলা উচিত তা জানা দরকার। ইয়েফিম বলে, তা শিখব। ওর দিকে একটা কৌতূহলী দৃষ্টি ফেলে পাভেল বলে, কর্তারা টের পেলে গুলি করবে। ছেলেটি শান্তভাবে বলে, হ্যাঁ, ওরা ছেড়ে দেবে না। তারপর আবার বই দেখতে লাগলো। রিবিন বলে, চাটা খেয়ে নাও ইয়েফিম, শিগগির শিগগির যেতে হবে। আচ্ছা আচ্ছা, খাচ্ছি। বলুন তো, বিপ্লব কাকে বলে? বিদ্রোহকে? ফিরে এলো আন্দ্রেই। মুখ চোখ লাল, এখনো যেন বাষ্প বেরুচ্ছে দেহ থেকে। মুখে একটা বিরস ভাব। নিঃশব্দে ইয়েফিমের সঙ্গে করমর্দন করে রিবিনের পাশে গিয়ে বসে পড়ল। ওকে দেখে একটু হাসল। রিবিন ওর হাঁটুতে একটা চাপড় মেরে বলে, কি হে, কি হলো? মুখখানা অমন ভার কেন? খখল জবাব দেয়, এমনি। ইয়েফিম আন্দ্রেয়ের দিকে মাথা নেড়ে জিজ্ঞাসা করে, ও কি কারখানায় কাজ করে? আন্দ্রেই বলে, হ্যাঁ। কেন বলো তো? রিবিন জবাব দেয়, এর আগে কারখানার লোক দেখেনি। ওর ধারণা
ওরা সব আলাদা জীব। কি হিসেবে? জিজ্ঞাসা করে পাভেল। ইয়েফিম আন্দ্রেইকে এক মনে নিরীক্ষণ করে বলে, তোমাদের বাপু বড় চোখা চোখা হাড্ডি, আমাদের চাষার হাড্ডির অত ধার নেই। রিবিন যোগ করে, চাষি বেটারা বেশি শক্তভাবে ভুঁয়ের ওপর দাঁড়িয়ে থাকে, নিজের পায়ের তলায় মাটি অনুভব করে, মাটির ছোঁয়াটুকুনি, ব্যাস। কিন্তু কারখানার মজুর পাখি পাখি, ঘর নেই, বাড়ি নেই, দেশ মাটি কিচ্ছু নেই, আজ হেথা কাল হোথা। মেয়ে মানুষও ওদের এক ঠেঁয়ে বেঁধে রাখতে পারে না, কিছু হলো তো সেলাম ঠুকে ফুরুত, চলল একটা ছেড়ে আরেকটার তালাশে। কিন্তু চাষাভুষোরা কোনো খানটিতে যাবে না, মাটি কামড়ে পড়ে থাকবে, আপন ভুঁয়েই থেকে ঘর দুরস্ত করে নিতে চায় ওরা। এই যে তোমার মা এসেছে ফিরে। ইয়েফিম পাভেলের কাছে এসে বলল, আপনার দু একটা বই আমায় পড়তে দেবেন? দেব বই কি, সাগ্রহে জবাব দেয় পাভেল। লোভে চকচক করে ওঠে ইয়েফিমের চোখ, তাড়াতাড়ি বলে, শিগগিরই ফেরত পাঠাবো। আলকাতরা নিয়ে হরদমই তো আমাদের লোকজন এদিকে আসছে যাচ্ছে। রিবিন জামা পরে বেল্ট এঁটে তৈরি, হাঁক দেয়, চলো হে। বইগুলো দেখিয়ে ইয়েফিম একগাল হেসে বলে, কি মজা, খুব পড়তে পাবো। ওরা চলে গেলে আন্দ্রেয়ের দিকে ফিরে পাভেল বেশ উত্তেজিতভাবে বলে ওঠে, কেমন লাগলো শয়তানদের? ধীরে ধীরে টেনে টেনে জবাব দেয় খখল, হুম, একজোড়া ঝোড়ো মেঘ আর কি। কি রকম বদলে গেছে মিখাইলো, মা বলে। কে বলবে দেখে কারখানায় মজুরি খেটেছে কোনোদিন? একেবারে খাঁটি মুজিক, আর কি সাংঘাতিক হয়েছে দেখতে। চায়ের গেলাস হাতে নিয়ে বসে বসে ভুরু কোঁচকায় আন্দ্রেই। পাভেল বলে, প্রথম থেকে ছিলে না, থাকলে দেখতে লোকের মনের মধ্যে কি কাণ্ড চলছে। তুমি তো মানুষের মন নিয়ে পাগল। কত কথাই যে বলল রিবিন, আমি তো থ মেরে গেলাম, মুখে কথা সরল না। ওহ, মানুষের ওপরে ওর কি কম বিশ্বাস, মানুষের কোনো দামই নেই ওর কাছে। মা ঠিক বলেছেন, ওর ভেতরে সাংঘাতিক শক্তি আছে। সে আমি দেখেই বুঝেছি, বিরস মুখে জবাব দেয় খখল। মানুষের মনকে বিষিয়ে দিয়েছে কর্তারাই, তাই জনসাধারণ যখন উঠবে তারা কিছু বাকি রাখবে না, সব ভেঙে গুঁড়িয়ে নিঃশেষ করে দেবে। ফাঁকা মাটি চায় ওরা, একেবারে খাঁ খাঁ করা শূন্য মাটি, তা ওরা সব ফাঁকা করেই নেবে, সবকিছুই ঝেড়ে ফেলবে। একটি একটি করে ধীরে ধীরে কথাগুলো বেরিয়ে আসে, বোঝা যায় অন্য কিছু ওর চিন্তাকে ছেয়ে আছে। কাছে এসে মা সন্তর্পণে ওর গায়ে হাত দিয়ে বলে,
ছি, আন্দ্রিউষা, অমন করে না। চাঙ্গা হয়ে ওঠো। দাঁড়ান নেনকো, দাঁড়ান, শান্ত কোমল স্বরে বলে খোকন। তারপর সহসা যেন জ্বলে ওঠে। টেবিল চাপড়িয়ে বলে, দেখে নিও পাভেল, একবার খাড়া হয়ে দাঁড়ালে চাষিরা জমি ফাঁকা করে দেবে। প্লেগের মতো সব পুড়িয়ে ভেঙে ছারখার করবে। ওদের জীবনের কালো ইতিহাসটার কোনো চিহ্ন রাখবে না। আস্তে আস্তে পাভেল বলে, তারপর ওরাই আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবে। বাধা হতে দেব না, সেটাই আমাদের কাজ। রাশ টেনে রাখব। আমরাই ওদের সবচেয়ে আপনার জন। আমাদের ওরা বিশ্বাস করবে এবং আমাদের পথ মেনে নেবে। পাভেল বলে, গায়ের জন্য একটা খবরের কাগজ বার করতে বলছিল আমায় রিবিন। খুব ভালো কথা। একটু তর্ক করলে হতো রিবিনের সঙ্গে। না করে খারাপ লাগছে। সংক্ষিপ্ত হাসি হেসে বলে পাভেল। মাথাটা ঘষতে ঘষতে শান্তভাবে জবাব দেয় খোকন। মেলা সময় পাবে তার। তুমি তোমার বাঁশি বাজিয়ে যাও। যাদের পা এখনো মাটিতে আটকে যায়নি তারা নাচবে ওই তালে তালে। ঠিকই বলেছে রিবিন। পায়ের তলার মাটিকে আমরা অনুভব করি না, চাইও না। আমাদেরই মাটিটাকে ধরে কোষে নাড়া দিতে হবে কিনা। একবার নাড়া দেব, বাঁধন ঢিলে হবে। আরেকবার, ব্যাস। মা হেসে বলে, সবই ভারী সোজা তোমার কাছে আন্দ্রিউষা। নয়তো কি, জীবনটাই তো সোজা, খোকন বলে। খানিক পরে বলল, আমি একটু মাঠে যাচ্ছি বেড়াতে। সে কি, এই তো নিয়ে এলে। ঠান্ডা বাতাস লাগবে। বাতাস লাগাই তো চাই। দেখো ঠান্ডা লাগে না যেন। তার চেয়ে শুয়ে ঘুমো। দরদ ভরা সুরে পাভেল বলে, না, আমি যাচ্ছি। বলে জামা কাপড় পরে কিছু না বলে বেরিয়ে গেল। ওর মনটা খুব ভারী। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা বলল, এখন যে ওকে তুমি করে বললে সেটা খুব ভালো করেছ। পাভেল বলে। বিস্ময়ের দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে মা বলে, তাই নাকি? কি জানি, খেয়াল করিনি তো। সত্যি ও আমার খুব আপনার জন হয়ে দাঁড়িয়েছে। তোমার মনটাই যে নরম, কোমলভাবে বলে পাভেল। তোদের মানে তোর তোর বন্ধুদের কোনো কাজে যদি লাগতে পারতাম, সাহায্য করতে পারতাম। ভাবছো কেন? সব শিখে যাবে। একটু হেসে মা বলে, অন্তত বিনা ভাবনায় থাকাটাও যদি শিখতে পারতাম। থাক মা, এসব কথা আর না। খালি এটুকু মনে রেখো যে তোমার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই।
কাঁদলে পাছে পাভেল অপ্রস্তুত হয়ে পড়ে, তাই তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ঢোকে মা। একটু রাত করেই ক্লান্ত হয়ে বাড়ি ফেরে আন্দ্রেই। ফিরেই সোজা বিছানায় গিয়ে পড়ে। বাপস, মনে হচ্ছে মাইল 10 হেঁটে এসেছি। কাজে লেগেছে? জিজ্ঞাসা করে পাভেল। কথা টথা নয়, ঘুমুচ্ছি আমি। আর একটিও কথা বলল না আন্দ্রেই, যেন মরে গেছে। একটু পরেই এলো ভেসভস্টিকভ। সেই চিরকেলে ছেঁড়া ময়লা পোশাক, মুখে বিরক্ত ভাব। ঘরময় থপথপ পায়চারি করতে করতে পাভেলকে জিজ্ঞাসা করে, ইসাইকে খুন করল কে? কিছু শুনেছ? না, সংক্ষিপ্ত জবাব দেয় পাভেল। তাহলে একজন পাওয়া গেছিল যার কাজটা করতে গা ঘিন ঘিন করেনি। তা আমিই তো ফতে করতে যাচ্ছিলাম। আমারই উচিত ছিল। এ কাজটা সবচেয়ে আমারই যোগ্যী। ওসব কথা ছেড়ে দাও নিকোলাই, কোমল স্বরে বলে পাভেল। উরে বাসরে, স্নেহভরে বলে মা। মনখানা তো নরম, অথচ হাঁকডাক দেখো না। কেন রে? নিকোলাইয়ের বসন্তের দাগ লাগা মুখখানাও ভালো লাগে এই মুহূর্তে মায়ের। কাঁধ ঝাঁকিয়ে নিকোলাই বলে, আমার তো আর কিছু করবার যোগ্যতা নেই এসব ছাড়া। কি ভাবি সর্বদা জানো? আমার জায়গাটা কোথায়? কোথাও তো আমার জায়গা নেই। লোকের সঙ্গে কথা বলতে হয়, আমি তাও পারি না। সব বুঝি, জুলুম অত্যাচার সব দেখি, কিন্তু কথাটা ঠিক জুগিয়ে বলতে পারি না। আমার অন্তরটাই বোবা। পাভেলের কাছে এগিয়ে আসে, মাথাটা নিচু হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলটা খুঁটতে থাকে। খানিকক্ষণ পরে বলে, কেমন যেন একেবারে ছেলে মানুষের মতো করে করুণ ভাবে, দেখো আমাকে খুব শক্ত কাজ দাও তো কিছু। কোনো অর্থ নেই, উদ্দেশ্য নেই, এভাবে আর আমি বাঁচতে পারছি না। তোমাদের কত কাজ, আমি দেখি কিভাবে সব কাজ বাড়ছে, কিন্তু ব্যাস একপাশে দাঁড়িয়ে শুধু দেখছি আর কাঠ বইছি। এভাবে কি বাঁচা যায়? দাও ভাই, খুব শক্ত দেখে কিছু কাজ আমায় দাও। পাভেল ওর হাতটা ধরে কাছে টেনে আনে। দেব বই কি। পার্টিশনের ওদিক থেকে খখলের গলা শোনা যায়, ও হে, আমাদের টাইপ বসানোর কাজ করবে? শিখিয়ে দেব। নিকোলাই ওর কাছে এগিয়ে যায়, বলে, যদি সত্যি শিখিয়ে দাও তো আমার ছুরিটা দিয়ে দেব তোমায়। চুলোয় যাক তোমার ছুরি। চিৎকার করে হঠাৎ হেসে উঠল খখল। নিকোলাই তবু বলে, খুব ভালো ছুরি। পাভেলও হাসে এবারে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ে নিকোলাই বলে, আমায় ঠাট্টা করছো? খখল বিছানা থেকে লাফিয়ে বেরিয়ে আসে, বলে, করছি তো। এই চলো না একটু মাঠে বেরিয়ে আসি। কি চমৎকার চাঁদ উঠেছে, যাবে? পাভেল বলে, চলো।
নিকোলাই বলে, আমিও যাব। খোকন যখন হাসে তখন আমার ভারী ভালো লাগে। খোকন মুচকি হেসে ওঠে, তুমি উপহার দেবে শুনলে আমারও চমৎকার লাগে হে। কাপড় জামা পরতে রান্নাঘরে যায়। মা বিড়বিড় করে বলে, গরম জামা কিছু পরে নাও। ওরা বেরিয়ে গেলে মা জানালা দিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। তারপর আইকনের দিকে তাকিয়ে চুপি চুপি বলে, রক্ষা করো ভগবান, ওদের সহায় হও। ২৬। দিনগুলো এমনি ছুটে চলেছে। এমনি ব্যস্ততায় যে মে দিবসের কথা ভাববার ফুরসতও নেই মায়ের। সারাদিনের হই হল্লা ব্যস্ততার পর বিছানায় যখন শ্রান্ত দেহটা এলিয়ে পড়ে মার, বুকের ভেতরটা কেমন যেন করতে থাকে। ভাবে, দিনটা তাড়াতাড়ি এলেই হয়। ভোরবেলা কারখানার বাঁশি বাজে। ছেলেরা তাড়াতাড়ি খেয়ে কাজে যায়। মস্ত বড় কাজের ফিরিস্তি দিয়ে যায় তারা। সারাদিন খাঁচায় পোড়া কাঠবেড়ালির মতো মা কেবলই এদিক ওদিক ছটফটিয়ে ছুটোছুটি করে। ওদের খাবার তৈরি, পোস্টারের আঠা, কালি। তারপর কারা সব প্রায়ই আসে। পাভেলের জন্য চিরকুট রেখে যায়। ওরা যেমনি আসে আবার তেমনি গা ঢাকা দিয়ে চলে যায়। ওদের সেই উত্তেজিত ভাব মার রক্তে যেন নেশা ধরিয়ে দেয়। প্রতিদিন ভোরবেলা উঠেই দেখা যায় পাঁচিল, দরজা, এমনকি পুলিশ ফাঁড়ি অবধি পোস্টারে ছেয়ে আছে, মে দিবসে যোগ দেবার জন্য শ্রমিকদের আহ্বান। কারখানায়ও প্রতিদিন প্রচুর পোস্টার লেগে থাকে। প্রতিদিন পুলিশ এসে শ্রমিক বস্তিতে ঢুকে গালিগালাজ করে পোস্টারগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু খাবার সময় আবার নতুন প্রচারপত্র যেন হাওয়ায় উড়ে এসে পড়ে মানুষের পায়ের কাছে। শহর থেকে গোয়েন্দার আমদানি হয়। তারা রাস্তার মোড়ে মোড়ে গা ঢাকা দিয়ে থাকে। দুপুরবেলা টিফিনের ছুটিতে হল্লা চলে। ফুর্তিতে শ্রমিকের দল আনাগোনা করে। টিকটিকিরা চোখ রাখে তাদের ওপর। পুলিশ হিমশিম খেয়ে যায়। তাদের দশা দেখে হাসে শ্রমিকেরা। বুড়োরাও হাসে, টিপ্পনি কাটে। এখানে সেখানে জটলা আর পোস্টারগুলো নিয়ে উত্তেজিত আলোচনা। জীবন যেন টকবক করে ফুটছে। এবারের এই বসন্তের মরশুমে জীবনে একটু রং লাগলো। প্রত্যেকেরই মনে নতুন কিছু এসেছে। কারোবা জ্বালার ওপর জ্বালা, তারা প্রাণ ভরে গাল দেয় এই জঞ্জালগুলোকে। কারোবা মনে মনে আবছা একটুখানি কিসের ভয়, কিসের আশা। আর কারো মনে প্রখর আনন্দ, তাদের সংখ্যা সবচেয়ে কম। আজকের এই বিপুল জাগরণ যে তারাই ঘটিয়েছে এই চেতনায়। পাভেল আর আন্দ্রেইয়ের চোখে ঘুম নেই। বাড়ি ফেরে ওরা রাত পোহালে। ক্লান্ত শুষ্ক চেহারা, গলা কর্কশ। মা জানে সারা রাত ওরা বনে জলায় বসে সভা করে। সারা রাত্রির সওয়ারি পুলিশ বস্তির চারধারে টহল দেয়।
গোয়েন্দা আর টিকটিকিরা ঘাপটি মেরে থাকে যেখানে সেখানে। এক একজনকে দেখলে চিলের মতো ছোঁ মারে, আর জটলা দেখলেই ভেঙে দেয়। ধরপাকড়ও চলে। মার বুঝতে বাকি নেই যে যে কোনো রাত্রেই ছেলে দুটোকে ধরে নিয়ে যাবে। নিক, ওদের ধরেই নিক, মনে হয় তাতে ওদের ভালো হবে। যে কোনো কারণেই হোক, সময়রক্ষকের খুনের ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। দিন দুই পুলিশ একটু নড়াচড়া করেছিল, কিছু খোঁজ তালাশি আর 10-12 লোককে জিজ্ঞাসাবাদের পর আর তেমন গা করেনি। পুলিশ পক্ষের মতামতটা জানা যায় মারিয়া করসুনোভার কাছ থেকে। মারিয়া করসুনোভার অন্য সবার মতো পুলিশের সঙ্গেও খাতির। কথায় কথায় মায়ের কাছে সে পুলিশের মতামত জানিয়ে যায়। বলে, খুনিকে খুঁজে বার করা কি এতই সহজ? সেদিন সকালে অন্তত 100 লোকের সঙ্গে ইসাইয়ের দেখা হয়েছে। তার মধ্যে কম করে হলেও অন্তত 90 জনের হাত নিষ্পিস করেছে ওকে দেখে। গত 7 বছর ধরে লোকটা কাউকেই কম জ্বালায়নি। খখলের পরিবর্তনটা চোখে পড়ে। মুখখানা রোগা হয়ে গেছে, চোখের পাতা ভারী, বড় বড় চোখ দুটো দেখায় আধ বোজা। নাকের পাশ থেকে ঠোঁটের কোণ পর্যন্ত মিহি মিহি রেখা পড়েছে। সাধারণ কথা বড় একটা কয় না, কিন্তু থেকে থেকে তীব্র আনন্দের ঝংকার ওঠে মনের মধ্যে। ও মুখর হয়ে ওঠে তখন। ওর মুখরতায় মূর্ত হয়ে ওঠে আগামী দিনের স্বপ্ন। যেদিন জয়ী হবে মানুষের বিচার বুদ্ধি, জয়ী হবে তার মুক্তি সাধনা। ওর হৃদয়ের আনন্দের ঢেউয়ে নেচে ওঠে ওর শ্রোতারা। ইসাইয়ের মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা থেমে গেছে। একদিন বাঁকা বিষণ্ণ হাসি হেসে বলে আন্দ্রেই, মানুষের কানাকড়ি দামও নেই ওদের কাছে। না আমাদের না ওদের, যাদের কুত্তার মতো আমাদের পেছনে লেলিয়ে দেয়। বিশ্বাসী জুডাসের জন্য ওদের মাথা ব্যথা নেই, শুধু টাকার চিন্তা। পাভেল দৃঢ় কণ্ঠে বলে, থাক আন্দ্রেই, এসব কথা আর না। মা আস্তে আস্তে বলে, ভালোই তো রে, আবর্জনা জমেছিল, ফুঁ দিতেই উড়ে গেছে। খখল বিষণ্ণভাবে ঘাড় নাড়ে। ঠিক কথাই মা, কিন্তু তবুও মন শান্ত হয় না। কথাটা খখল প্রায়ই বলে। যখনই বলে তার কোনো বিশেষ অর্থ থাকে। ভয়ানক একটা জ্বালা ও তিক্ততা ফুটে ওঠে। শেষ পর্যন্ত 1 মে এলো। ভোরবেলা কারখানার বাঁশিটি বেজে উঠল তেমনি কঠোর আদেশের সুরে। সারা রাত চোখের পাতা এক হয়নি মার। আওয়াজ শুনে ধরফড় করে উঠল। সামোভার ঠিকঠাক করে রাখা ছিল আগের দিন সন্ধ্যায়। তাড়াতাড়ি ওটাতে আগুন ধরিয়ে দিল মা। রোজকার মতো ছেলেদের দরজায় ধাক্কা দিতে গিয়েই কি জানি মনে হলো, ফিরে এলো। যেন দাঁত ব্যথা হয়েছে এমনিভাবে মুখে হাত দিয়ে বসে রইল জানালায়।
ফ্যাকাশে নীল আকাশ, ছোট ছোট গোলাপি সাদা মেঘের টুকরো ছড়িয়ে আছে, যেন কারখানার বাঁশির আওয়াজে ভয় পাওয়া পাখির দল। মায়ের চোখ দুটি মেলা ওই মেঘগুলির ওপর, আর কান পাতা আপনার বুকের মধ্যে। মাথা ভারী, শুকনো চোখে নিদ্রাবিহীন রাত্রির জ্বালা, মনের মধ্যে এক বিচিত্র প্রশান্তি। হৃৎপিণ্ডটা সমান তালে টিপ টিপ করে চলেছে। মনটা ঘরোয়া কথার জাবর কাটছে। বড্ড শিগগির সামোভারটায় আগুন দিয়ে ফেললাম। জলটা শুষে যাবে ফুটে ফুটে। বেচারারা ভারী ক্লান্ত, ঘুমুক আজ আর দুদণ্ড। সূর্যের তরুণ ছটা জানালায় এসে হাসি মুখে উঁকি মারে। মা হাত বাড়িয়ে দেয়। রোদের উষ্ণ স্পর্শ লাগে ত্বকে। আরেক হাত দিয়ে মৃদু মৃদু চাপড়ায় সেই জায়গাটি। মুখে অতি কোমল মন্থর চিন্তার একটুখানি হাসি। সাবধানে উঠে সামোভারের নলটি সরিয়ে দিল। তারপর হাত মুখ ধুয়ে বসল উপাসনায়। হাত অনবরত ক্রুশের চিহ্ন করে চলে। ঠোঁট দুখানি নিঃশব্দে নড়ে। মুখে কিসের আলো জ্বলে ওঠে, আর ডান ভুরুখানি মন্থর গতিতে ওঠে নামে। দ্বিতীয়বার বাঁশি বাজে। প্রথমবারের মতো অত জোরে নয়, জবরদস্ত ভঙ্গিটাও নেই। গাঢ় ভেজা ভেজা শব্দটায় একটু যেন থর থর কম্পন। মায়ের মনে হয় আজ যেন একটু বেশিক্ষণ ধরে বাজছে বাঁশিটা। ও ঘর থেকে খখলের মোটা স্পষ্ট গলাটা শোনা যায়। এই পাভেল, শুনছ? মেঝের ওপর খালি পায়ের শব্দ শোনা যায়। ওদের মধ্যে কে যেন একটা বাদশাহী হাই তুলল। মা ডেকে বললে, তোদের চা তৈরি। পাভেল উৎফুল্ল হয়ে ওঠে। এই উঠছি মা। সূর্য উঠছে। খখল বলে, মেঘও আছে দেখছি। আজ মেঘ টেঘের কোনো দরকার নেই বাপু। আলুথালু হয়ে রান্নাঘরে ঢোকে আন্দ্রেই। মেজাজটা আজ ওর ভারী প্রসন্ন। বলে, সুপ্রভাত নেনকো। ঘুমিয়েছিলেন তো? ওর কাছে উঠে আসে মা। স্বরটাকে নিচু করে বলে, ওর পাশে পাশেই থেকো আজ বাবা। তা আবার বলতে, ফিসফিস করে বলে ও। ভাববেন না কিচ্ছুটি। যতদিন আমরা একসঙ্গে আছি কাছে কাছেই থাকব। নিশ্চিন্ত থাকবেন। কি ফিসফাস হচ্ছে দুজনে? পাভেল এসে শুধোয়। কি আবার? এই এমনি এমনি রে পাশা। মা আমাকে আজ ভালো করে মুখ টুক ধুয়ে যেতে বলছেন। মেয়েগুলো দেখবে তো। বলতে বলতে সদর দরজার দিকে যায় হাত মুখ ধোবার জন্য। নিচু স্বরে গেয়ে ওঠে পাভেল, মেহনতি জন জাগরে ভাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনটা আরো পরিষ্কার হয়ে যায়। হাওয়া উঠে মেঘ উড়িয়ে নিয়ে গেল।
টেবিলে খাবার পরিবেশন করতে করতে অবাক হয়ে ভাবে মা, এই তো ছেলে দুটো আছে, প্রাণ ভরে হাসছে, ঠাট্টা তামাশা করছে। এরপরে যে ওদের অদৃষ্টে কি আছে কে জানে। তবু কেন জানি মায়ের ভেতরটাও আজ বড় শান্ত। শুধু শান্ত নয়, আনন্দে ভরা। প্রতীক্ষার সময়টাকে সংক্ষিপ্ত করবার জন্য ধীরে ধীরে অনেকক্ষণ ধরে বসে বসে চা খায় ওরা। পাভেল অভ্যাস মতো ধীরে ধীরে চায়ের চিনি নাড়ে, যত্ন করে রুটিতে নুন ছিটোয়। খোকন টেবিলের তলায় তার পাটা নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়েছে। কিছুতেই ঠিকভাবে রাখতে পারছে না ওটাকে। চায়ের পেয়ালায় রোদ এসে পড়েছে, তার ছায়া নাচছে দেয়ালে আর ছাদে। তাই তাকিয়ে তাকিয়ে দেখছে ও। বলে, আমার যখন বছর 10 বয়স, একদিন গেলাসে সূর্যের আলো ধরবার জন্য ক্ষেপে উঠেছিলাম। নিলুম একটা গেলাস। দেয়ালে একটা জায়গায় রোদের টুকরো এসে পড়েছিল। পা টিপে টিপে গিয়ে জোরসে গেলাসটা উপুড় করে দিলুম। ব্যাস, গেলাস ভেঙে হাতটা গেল কেটে, তার ওপর ঠ্যাঙানি। মারটার খেয়ে উঠোনে যেতেই চোখে পড়ল এক জায়গায় একটা ডোবা, তার ওপরে সূর্যের ছায়া পড়েছে। গিয়েই দমাদম লাথি সূর্যের ছায়াটার ওপর। সমস্ত কাদার ছিটে আমার গায়ে। অতএব আরেক প্রস্থ ঠ্যাঙানি। রাগে আকাশের সূর্যটাকে মুখ ভেঙচিয়ে চেঁচাতে লাগলুম, ওরে লালমুখ দৈত্য, লেগেছে ভেবেছিস? কচু লেগেছে। তাতে মনটা একটু শান্ত হলো। পাভেল হেসে বলে, লালমুখ কেন বলেছিলে বলো তো? আমাদের রাস্তাটা পেরিয়েই ওধারে একজন কামার থাকত। মস্ত বড় লাল মুখ ছিল তার, আর লাল দাড়ি। বেশ হাসি খুশি দরদ ভরা মানুষটা। আমার কেন জানি মনে হতো সূর্য অমনি দেখতে। এসব বাজে কথা মায়ের আর সয় না। বলে, এসব কথা ছেড়ে তোদের আজকের মিছিলের কথা বলতো একটু। ও তো সব ঠিকই হয়ে আছে মা। এখন আলোচনা করতে বসলে সব তালগোল পাকিয়ে যাবে। খোকন বলে কোমলভাবে, ধীরে ধীরে, আজ যদি আমাদের সত্যি সত্যি ধরে, নিকোলাই ইভানভিচ এসে বলে যাবে আপনি কি করবেন। দীর্ঘ নিঃশ্বাস পড়ে মায়ের। বলে, বেশ, চলো না একটু বেরিয়ে আসি। পাভেল বলে। স্বরটা কেমন স্বপ্নালু। না, এখন বাইরে যেতে হবে না। আন্দ্রেই বলে, কেন মিছিমিছি পুলিশ বেটাদের আগে থাকতেই চটিয়ে রাখবে? তোমায় ভালো করেই চেনে ওরা। ছুটতে ছুটতে আসে ফিওদর। মুখ উদ্ভাসিত, গাল দুটো যেন জ্বলন্ত আগুন। ওর আনন্দোদ্দীপ্ত উত্তেজনার ধাক্কায় ওদের মিনিট গোনার ক্লান্তি কেটে গেল। ও বলে, জানো, আরম্ভ হয়ে গেছে। বেশ সাড়া পড়ে গেছে সবার মধ্যে। সব আসছে বেরিয়ে। ওদের মুখগুলোতে আজ যেন
কুড়ুলের ধার। ভেশভস্টিকভ, ভাসিয়া গুসেভ আর সামোয়েলভ কারখানার গেটে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। অনেকে ফিরে গেছে। দেখবে এসো, সময়ও হয়েছে, 10টা হলো। চলো যাচ্ছি, পাভেল বলে দৃঢ় স্বরে। দেখবে টিফিনের পর সারা কারখানার লোক বেরিয়ে আসবে, বলে ছুটে চলে গেল ফিওদর। ছেলেটা যেন হাওয়ার মধ্যে মোমবাতিটার মতো জ্বলছে। মৃদু কণ্ঠে বলে মা রান্নাঘরে ঢুকল কোট পরার জন্য। কি ব্যাপার? আপনি কোথায় চললেন নেনকো? আন্দ্রেই জিজ্ঞাসা করে। তোদের সঙ্গে। আন্দ্রেই গোঁফের ডগা টানে আর পাভেলের দিকে চায়। পাভেল দ্রুত ভঙ্গিতে চুলগুলো ঠিকঠাক করে মায়ের কাছে এসে বলে, তোমায় আমি কিচ্ছু বলবো না মা, আমায়ও তুমি কিছু বলো না কেমন? আচ্ছা আচ্ছা, তাই হবে। ভগবান তোদের সহায় হন, অস্ফুটভাবে বলে মা। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল 7ম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।